প্রথমে আমি ডিসমেনোরিয়া সম্পর্কে একটু বলতে চাই। ডিসমেনোরিয়াটা হলো মাসিকের সময় ব্যথা। মাসিকের সময় আসলে কম বেশি ব্যথা মেয়েদের হয়ে থাকে, কিন্তু এই ব্যথাটি যখন আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় যে আমরা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসগুলো করতে পারি না, তখন এটাকে নিয়ে আমরা আমল দেই বা গুরুত্ব দিই বা ডাক্তারের শরণাপন্ন হই। তো ডিসমেনোরিয়াটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি। একটা হলো প্রাইমারি ডিসমেনোরিয়া, আরেকটি হলো সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়াটা সাধারণত মেয়েদের যখন মাসিক শুরু হয় তার বছর খানেক অথবা বছর দুয়েকের মধ্যেই উৎপত্তি হয়, এবং পরীক্ষা করে দেখা গেছে বিভিন্ন ইনভেস্টিগেশনে আসলে তেমন কোনো প্রবলেম এখানে থাকে না। হ্যাঁ, কিন্তু ব্যথাটা শুরু হয় মাসিকের 24 থেকে 48 ঘন্টা আগে বা মাসিক শুরুর ঠিক কিছুক্ষণ আগে, এবং দেখা যায় যে মাসিক শুরু হবার 24 ঘন্টার মধ্যেই এটা রিলিফ হয়ে যায়। আর প্রাইমারি ডিসমেনোরিয়াতে আন্ডারলাইং কোনো কারণ আসলে তেমন থাকে না। হ্যাঁ, এবং প্রাইমারি ডিসমেনোরিয়াতে সাধারণত দেখা যায় এটা অ্যাডোলেসেন্ট এইজ গ্রুপ যারা, তাদের মধ্যে বেশি হয়, এবং একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। সাধারণত অ্যাফ্লুয়েন্ট সোসাইটি মেয়ে যারা, তাদের মধ্যে এটা বেশি পরিলক্ষিত হয়, এবং একটা ফ্যামিলি হিস্ট্রি যেমন ধরেন আপনার মা বা বোনের যদি এই ধরনের প্রবলেম থাকে, তখন সেই মেয়েটার মধ্যেও এগুলো হতে পারে। আরেকটি ব্যাপার হলো প্রাইমারি ডিসমেনোরিয়াতে সাধারণত কিছু সিস্টেমিক কিছু ম্যানিফেস্টেশন বা প্রবলেম হয়, যেমন হঠাৎ করে মাসিক শুরু হওয়ার পরে সিনকোপাল অ্যাটাক বা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, তারপর হলো মাসিকের সময় ব্যথার পাশাপাশি বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, কিছু খেতে ইচ্ছা করে না, এই ধরনের সিমটমগুলো সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়াতে হয়। অপরপক্ষে সেকেন্ডারি যে ডিসমেনোরিয়া, সেটাতে সাধারণত কোনো প্যাথোলজি বা অসুখ, আন্ডারলাইং কোনো কজ আমরা খুঁজে পাই। যেমন এটা হতে পারে জরায়ুতে কোনো টিউমার, অথবা এন্ডোমেট্রিওসিস, অথবা অ্যাডেনোমায়োসিস, হ্যাঁ, বিভিন্ন ধরনের পলিপ বা টিউমার, এগুলোর কারণে। সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা সাধারণত ডেভেলপ করে মাঝবয়সী মহিলাদের মধ্যে, যাদের আগে কখনোই মাসিকের সময় ব্যথা হতো না। হঠাৎ করে পেশেন্ট হয়তো খেয়াল করলো যে ভীষণ ব্যথা হচ্ছে, এবং এটা মাসিকের আগে থেকেই শুরু হয়, প্রায় দেখা যায় যে 7-10 দিন আগে থেকেই ব্যথাটা শুরু হয়, এবং মাসিক ভালো হয়ে যাওয়ার পরেও ব্যথাটা থেকে যায়, একদম রিলিফ আসলে হয় না। তখনই আমরা এটাকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি। তো সেকেন্ডারি ডিসমেনোরিয়ার আসলে ইনভেস্টিগেশন করে আমাদেরকে প্রপারলি কজটা ফাইন্ড আউট করতে হয়, তারপরে সেই কজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। অপরপক্ষে প্রাইমারি ডিসমেনোরিয়াতে যেহেতু আন্ডারলাইং কোনো কজ সেরকম থাকে না, তো আমরা সাধারণত পেশেন্টদেরকে একটু কাউন্সিলিং করি, তাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, এবং হলো তাদেরকে আমরা এনকারেজ করি তাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে। হ্যাঁ, আর এছাড়া পেইন রিলিফের জন্য আমরা অনেক সময় পেইন কিলার, যেটাকে আমরা বলি অ্যানালজেসিক বা NSAID, এই ধরনের ড্রাগসগুলো প্রিফার করি। তবে সে যদি ম্যারিড হয় তাহলে আমরা অনেক সময় তাদেরকে বিভিন্ন ধরনের হরমোনাল সাপোর্টও দিতে পারি, যেমন হলো প্রোজেস্ট্রোজেন অথবা কম্বাইন্ড পিল, যেটা মেয়েরা খায় জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে, সেগুলোও আমরা অনেক সময় ডিসমেনোরিয়ার ট্রিটমেন্ট হিসেবে দিয়ে থাকি। এগুলো হলো প্রাইমারি ডিসমেনোরিয়ার ট্রিটমেন্ট। আবার অনেক সময় বলা হয় যে বিশেষ করে অ্যাডোলেসেন্ট গ্রুপ যদি হয়, দেখা যায় যে একটা বেবি হলে অনেক সময় ব্যথা রিলিফ হয়ে যায়। শুধু যে মেডিকেলি ট্রিটমেন্ট আছে তা না, অনেক সময় সার্জিক্যাল ট্রিটমেন্টও করা যায় প্রাইমারি ডিসমেনোরিয়ার, যেমন সার্ভাইকাল ডাইলেটেশন, অথবা প্রিস্যাক্রাল নিউরেক্টমি, অথবা নার্ভ অ্যাবলাশন। কিন্তু এগুলো আসলে খুব প্রয়োজন হয় না। সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়া আমরা মেডিকেল ট্রিটমেন্টেই ভালো করতে পারি। আর ওই যে বললাম যে একটা বয়সে আসলে প্রবলেমটা হয়, এবং দেখা যায় যে 1-2 বাচ্চা হলে এটা ঠিক হয়ে যায়। তো এটা নিয়ে খুব ওয়ারিড হওয়ার কিছু নাই, কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে আসলে আন্ডারলাইন যে কজটা থাকে, অর্থাৎ টিউমার, পলিপ অথবা এন্ডোমেট্রিওসিস, এগুলো প্রপার ট্রিটমেন্ট করলেই পেশেন্ট ভালো।